আসসালামু আলাইকুম সুপ্রিয় চিকিৎসকবৃন্দ বাংলাদেশ গ্লোবাল হেলথ রিসার্চ ইনস্টিটিউট কর্তৃক আয়োজিত এমসিজিপি কোর্সের অনলাইন যে কার্যক্রম সেটির আজকের ক্লাসে আমি আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। আজকে আমরা মূলত আলোচনা করব জিপি প্র্যাকটিসে সার্জারির স্কোপ কতটুকু, অর্থাৎ কী ধরনের সার্জিক্যাল পেশেন্টগুলো আমরা আমাদের জিপি প্র্যাকটিসে পাবো এবং কিভাবে আমরা তাদেরকে অ্যাপ্রোচ করব এবং ম্যানেজমেন্ট দেব। তো আমার এই আজকের টোটাল ক্লাসটি মূলত তিনটি সেগমেন্টে বিভক্ত। ক্লাসের শুরুতেই একটা ছোট্ট ইন্ট্রোডাকশন আছে আমার নিজের সম্পর্কে। মূলত তার উদ্দেশ্যটা খুব পরিষ্কার, আমরা যেন একে অপরকে কানেক্ট করতে পারি এবং আমার মনে হয় যে একজন চিকিৎসক হিসাবে আমার আজকের যে অবস্থান তার অনেক কিছুই এই আমার যে যাত্রা চিকিৎসক হিসেবে সেই প্রত্যেকটি পথ চলার প্রত্যেকটি স্টেপই আমার মনে হয় আমাকে এনরিচ করেছে এবং আমি যখন নিজেকে একজন মানে জেনারেল প্র্যাকটিশনার হিসেবে উপস্থাপন করি আমি মনে করি যে এই প্রত্যেকটি পথ চলার স্টেপ আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে। কাজে আমিও সেটি আপনাদের সাথে শেয়ার করতে চাই যেন আপনারাও আপনাদের জীবনের যে বিভিন্ন পথ চলার যে বিভিন্ন স্টেপগুলো রয়েছে, বিভিন্ন অবস্থানগুলো রয়েছে সেগুলোকে যেন অ্যাকনলেজ করতে পারেন এবং সেগুলোর অভিজ্ঞতা যেন আপনার জিপি প্র্যাকটিশনার হিসেবে কাজে লাগাতে পারেন। আমরা যেটা বলছিলাম যে আমাদের আজকের কোর্সটি মূলত আমরা আলোচনা করব স্কোপ অফ সার্জিক্যাল প্র্যাকটিস নিয়ে, বাট আমার আলোচনার দ্বিতীয় সেগমেন্টে আমরা জিপি প্র্যাকটিস সম্পর্কে একটু ছোট্ট করে আমি আমার অভিজ্ঞতাগুলো এবং আমার টিপস বা আমার কি ওয়ে আমি অবলম্বন করি সেগুলো নিয়ে একটু কথা বলবো। অ্যান্ড দেন লাস্ট সেগমেন্ট যেটা সবচেয়ে মূল আলোচ্য বিষয় সার্জারির স্কোপ, সেটা নিয়ে আমরা একটা চেষ্টা করব সব কিছু যেন আমরা টাচ করতে পারি, যেন একটা মোটামুটি আইডিয়া হয় চিকিৎসা করার ক্ষেত্রে। যেটা বলছিলাম আমরা শুরু করব আমার সম্পর্কে ব্যক্তিগত কিছু তথ্য দিয়ে। আমি ডক্টর মোহাম্মদ লতিফুল বারী, বর্তমানে কর্মরত আছি শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে। আমি এমএস করেছি জেনারেল সার্জারিতে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় থেকে। 2018-তে এমআরসিএস কমপ্লিট করেছি রয়্যাল কলেজ অফ সার্জনস এডিনবরা থেকে। আর ছোট ছোট কিছু ডিগ্রি এই স্লাইডে আছে যেটা আমার ক্লিনিক্যাল এক্সপার্টিজের হিসাবে আমি যেটাকে বলছি যে অ্যাপার্ট ফ্রম দ্য MRCS I did a CCD program from BARDEM and then I did an ultrasound certificate course from CIMUD and this is a certificate course of palliative medicine that was provided by the BSMMU, সেটা করার সৌভাগ্য হয়েছিল বেশ আগে। আর আমি রেসিডেন্ট মেম্বার অফ আমেরিকান কলেজ অফ সার্জন হিসেবে তাদের একজন রেকগনাইজড মেম্বার। অ্যান্ড দেন আরও কিছু অপশন আমি বলতে চাচ্ছি যে আমি একজন বিসিএস কর্মকর্তা, 30তম বিসিএসে আমার জব শুরু হয় 2012 সালে। অ্যান্ড দেন আই হ্যাভ গট সেভারাল এন্টিটিস, হোপফুলি এইগুলো নিয়ে আমি স্লাইড দেখালে ভালো হবে। পাশ করেছি ময়মনসিংহ মেডিকেল কলেজ থেকে, আমার পড়াশোনা একটা বড় অংশ এখানে কেটেছে, অনেক স্মৃতি এখানে। এবং যেটা বলছি যে জিপি প্র্যাকটিশনার হিসেবেও যতটুকু নিজেকে মানে সাহস করি যে আমি রুগী দেখতে পারি সেটার মূলত ইন্ধন আমার এই মেডিকেল কলেজ থেকে এসে। অ্যান্ড দেন আপনারা সবাই চিনবেন বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় আমার পোস্ট গ্রাজুয়েশন সেন্টার। কিছুদিন আগেও এখানে ছিলাম, জয়েন করি বাংলাদেশ সরকারি কর্ম কমিশনের মাধ্যমে 30তম বিসিএসে 2012-তে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের অধীনে। অ্যান্ড দেন 2014-র এটি একটি প্রোগ্রাম, একটি টিভি রিয়েলিটি শো, জ্ঞানভিত্তিক টিভি রিয়েলিটি শো, যেখানে আমি পার্টিসিপেট করি একজন চিকিৎসক হিসাবে এবং আই উইন দ্যাট সেশন। এবং সেটার সূত্রেই আমি আমার সুযোগ হয়েছিল একটি স্কলারশিপের গ্লোবাল লিডারশিপ প্রোগ্রাম নিয়ে কাজ করবার এবং আই ওয়াজ অ্যাওয়ার্ডেড উইথ এ স্কলারশিপ অ্যাট সোয়াস। আপনারা অনেকে হয়তো নাম জেনে থাকবেন, স্কুল অফ ওরিয়েন্টাল অ্যান্ড আফ্রিকান স্টাডিজ, ইউনিভার্সিটি অফ লন্ডনের একটি স্কুল। তো আমরা 4 জন বাংলাদেশ থেকে গিয়েছিলাম ওদের একটা লিডারশিপ প্রোগ্রামে করার জন্য, 2 মাস মেয়াদি, 2014-র কথা। অ্যান্ড দেন
চাকরি সূত্রেই আমরা আমাদের 30 BCS এর আরও কিছু সহকর্মী এবং বন্ধু মিলে আমরা একটি অর্গানাইজেশন গভর্নমেন্ট রেজিস্টার একটা কোঅপারেটিভ চালু করি, যেটির নাম আমরা দিয়েছি ত্রিমাত্রিক 30 BCS। আমি বর্তমানে এই সংগঠনটির জেনারেল সেক্রেটারি হিসেবে দায়িত্ব পালন করছি। যাকে দেখতে পাচ্ছেন স্ক্রিনে, আব্দুল আবু সাইদ স্যার, আমরা সবাই চিনি তাকে। উনি আমাদের এই সংগঠনটির একজন বড় শুভাকাঙ্ক্ষী এবং আমাদের সবগুলো প্রতিষ্ঠা লগ্ন থেকে উনি আমাদের সাথে ছিলেন। অ্যান্ড যেটা বলছিলাম যে MRCS করেছিলাম রয়্যাল কলেজ অফ সার্জনস এডিনবরা থেকে 2018-তে। এটা একটি বড় অ্যাচিভমেন্ট আমার জীবনে। আমি মনে করি যে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার মাননীয় প্রধানমন্ত্রীর হাত থেকে একটি অ্যাওয়ার্ড নেওয়া, এটি মূলত একটা থিসিস গ্র্যান্ট ছিল, NST ফেলোশিপ। 2018-19-এ আমি একমাত্র চিকিৎসক হিসেবে এই অ্যাওয়ার্ডটি পাই। মূলত আমার থিসিস নিয়ে কাজ করার জন্য, ব্রেস্ট ক্যান্সার নিয়ে কাজ করছিলাম, সেটার জন্য আমি এই অ্যাওয়ার্ডটি পেয়েছিলাম। অ্যান্ড দেন সবচেয়ে বড় যে যোগসূত্র এই BGHRI এর সাথে, সেটি হচ্ছে আমার নিজের একটি প্রতিষ্ঠান আছে ডাক্তার বাড়ি নামে। এটি একটি জিপি সেন্টার, খুব ছোট্ট পরিসরে করা। আমি এবং আমার মিসেস, উনি একজন চিকিৎসক, আমরা দুজন মিলে এটা শুরু করেছি। 1.5 বছর হতে চললো। আমরা আমাদের লোকালিটিতে ঢাকার উত্তরাতে আমরা এটা শুরু করি এবং এটি আমাকে অনুপ্রাণিত করে আরও মানুষকে যেন, আরও চিকিৎসকদের মাঝে যেন আমরা জিপির কনসেপ্টটা ছড়িয়ে দিতে পারি এবং আমরা যেন এগিয়ে আসি, যেন অ্যাটলিস্ট প্রান্তিক যে জনগোষ্ঠী তাদের জন্য মানে একটা ভালো স্বাস্থ্যসেবা আমরা প্রোভাইড করতে পারি উইথ ডিউ নলেজ অ্যান্ড স্কিলস। আর এই যে ট্রেনিং ক্লাস, এগুলোরও তো কিছু এক্সপিরিয়েন্স দরকার হয়। আমার সুযোগ হয়েছে বেশ কিছু প্রতিষ্ঠানে কাজ করা, জেনেসিস, আউটলায়ার, যারা MRCS এবং MRCP এগুলো নিয়ে কাজ করে। BGHRI আমি কাজ করছি শুরু থেকেই, এবং বাইরের একটি লেভেল 4 এডুকেশন অ্যান্ড ট্রেনিংয়ের ওপর সার্টিফিকেট কোর্স করার সৌভাগ্য হয়েছিল। সো দিজ আর অল অ্যাবাউট মি। আমি সময় নিয়ে এই কথাগুলো, এই স্লাইডগুলো দেখালাম এই জন্য যে আমার মনে, আমি নিজে পার্সোনালি ফিল করি যে এই অর্জনগুলো আমাকে আজকের অবস্থানে এনেছে। এবং আমি যখন একজন পেশেন্ট ডিল করি, আমার মনে হয় যে এই প্রত্যেকটা অর্জনের কিছু কিছু ইনপুট সেখান থেকে আসে। কাজেই যারাই কিনা চিকিৎসক হিসেবে আমার এই ক্লাসটি দেখছেন, আমি তাদেরকে অনুপ্রাণিত করতে চাই যে আপনারা আপনাদের চিকিৎসা শিক্ষার পাশাপাশি যে কোনো ধরনের অন্য যে কোনো ধরনের সোশ্যাল ইনভলভমেন্ট বলেন, কালচারাল ইনভলভমেন্ট বলেন, সেগুলোকে যেন আপনারা অ্যাপ্রিসিয়েট করেন এবং সেগুলোকে যেন ওন করেন। এবং আমি নিশ্চিত যে সেগুলো আপনাদের পরবর্তীতে একজন দক্ষ চিকিৎসক হিসেবে দায়িত্ব পালনে যথেষ্ট ভূমিকা পালন করবে। সো দ্যাটস অল অ্যাবাউট মাই প্রেজেন্টেশন অ্যাবাউট মি। অ্যান্ড দেন আমি চলে যাব জিপি নিয়ে ছোট্ট একটা ইন্ট্রোডাক্টরি সেশনে। কেন আমাদের এই মুহূর্তে জিপির প্রতি এত আগ্রহ হলো, কেন আমরা মনে করছি যে আমাদের জিপি কোর্সটি আমাদের চিকিৎসকদের মধ্যে ছড়িয়ে পড়া উচিত। আমাদের প্রত্যেকেরই উচিত যে আমাদের নিজ নিজ অবস্থান থেকে কোনো না কোনোভাবে, মানে সেটা জিপির মাধ্যমেই হোক বা অন্যান্য প্রাইভেট প্র্যাকটিস, স্পেশালিটি প্র্যাকটিস হোক, আমাদের চিকিৎসা সেবা দেয়াটা যেন আমরা নিশ্চিত করতে পারি এবং তার শুরুটা যেন জিপি সেন্টারকে দিয়ে হয়। সেটার গুরুত্ব বা কতটুকু, আমরা যে কোর্সটি চালু করেছি আপনারা জানেন যে মাস্টার ফিজিশিয়ান কোর্স অন জিপি, এটি একটি সার্টিফিকেট কোর্স। আপনারা সেই কোর্সের অনলাইন ব্যাচের অংশগ্রহণকারী। প্রথমে যেটা জানা দরকার আমাদের, যে আমরা কেন জিপি প্র্যাকটিস করব বা জিপি কোর্স করব এবং কিভাবে করব। এই দুটো প্রশ্ন উত্তর যাওয়ার আগে আমার যেটা মনে হয় বেশি জরুরি আমাদের জানা, যে আমরা যে এই যে জিপি করতে চাচ্ছি বা নিজেদেরকে জেনারেল ফিজিশিয়ান হিসেবে একটা অবস্থানে দেখতে চাচ্ছি, আমরা কি আসলে মোটিভেটেড কিনা। যদি আমাদের মধ্যে কোনো ধরনের সন্দেহ থাকে, আমাদের মধ্যে শঙ্কা থাকে, আমাদের চিন্তার মধ্যে যদি দ্বন্দ্ব থাকে, আমার মনে হয় সেটার ফিউচার আউটকামটা খুব ভালো হবে না। কাজে আমাদের উচিত, যারাই আমরা ভাবছি যে আমরা জিপি করব বা আমার একটা জিপি সেন্টার হবে বা আমি জিপি সেন্টারকে দিয়ে আমার স্বাস্থ্য সেবা প্রদানের যে স্বপ্ন সেটা পূরণ করতে চাই, তাদেরকে আগে মোটিভেটেড হতে হবে, তাদেরকে আগে নিশ্চিত থাকতে হবে যে না, দিস ইজ something good for me and I will definitely do it.
যারা একটু দ্বন্দ্বের মধ্যে থাকবেন তারা কিন্তু মাঝপথে হাল ছেড়ে দেবার সুযোগ আছে। সো যদি আপনারা মোটিভেটেড থাকেন যে না আমরা এটা নিয়ে কাজ করব, দেন কেন কাজ করব? অনেক উত্তর। প্রথম কথাই হচ্ছে যে যেহেতু আমি চিকিৎসক এবং আমার প্রথম কাজ হচ্ছে চিকিৎসা সেবা দেওয়া রুগীদেরকে, এবং সেটা তো অনেক প্যাটার্নেই আমরা দিতে পারি। সো হোয়াই নট থ্রু এ জিপি সেন্টার? আমার কাছে যে রুগীগুলো আসে, আমরা আমাদের চেম্বার প্র্যাকটিসেও দেখি যে রুগীগুলো আসে তার 90 to 95% চিকিৎসা কিন্তু যে কোনো একজন এমবিবিএস ডক্টরদের পক্ষে দেওয়া সম্ভব। হয়তোবা 5% রুগীর স্পেশালিস্টের মানে ওনার চিকিৎসা দরকার। বাট এই যে 90% বা 95% যে জনগোষ্ঠী, এদেরকে যদি আমরা টাচ করতে চাই তাহলে অবশ্যই আমাদেরকে নিজেদেরকে একজন দক্ষ জিপি হিসেবে গড়ে তুলতে হবে। কাজেই অন্য অনেক যুক্তি থাকতে পারে, বাট শুধু এটাও যদি দেখে যে আমাদের যে মানে পেশেন্ট বাল্ক, পেশেন্টের পার্সেন্টেজ, সেটাকে যদি আমরা অ্যাড্রেস করতে চাই তাহলে জিপির চেয়ে মনে হয় না আর কোনো ভালো অপশন আমাদের হাতে আছে। কাজেই অন্য যুক্তিগুলো যার যার মতো করে আপনারা গুছিয়ে নেবেন, বাট একটাও যদি মনে রাখেন যে হ্যাঁ, বিকজ আমাদের দেশের ম্যাক্সিমাম রুগী তাদের দরকার একজন জিপির সাহায্য, একজন জিপির সহযোগিতা, গাইডলাইন। কাজেই ডেফিনেটলি আমি জিপি করব, ঠিক আছে? ওকে, অ্যান্ড দেন ইফ ইট ইজ ওকে যে আমি জিপি করব, আমি মোটিভেটেড, অ্যান্ড দেন হাউ? সো ইউ নিড টু হ্যাভ এ ভেরি গুড প্ল্যানিং, ভেরি গুড প্ল্যানিং। এটা এই জন্য বলছি যে কোনো একটা চেম্বারে বসে তো রুগী দেখাই যায়, কিন্তু নিজে যখন মনে করছেন যে আপনি একটা জিপি সেন্টার দেবেন এবং ইউ উইল বি দ্য চিফ এক্সিকিউটিভ অফ দ্যাট সেন্টার, তাহলে কিন্তু আপনাকে আরও অনেক কিছু করতে হবে। আপনাকে আরও আপনাকে শুধু একজন চিকিৎসক না, আপনাকে একজন ম্যানেজার, আপনাকে একজন লিডারের রোলে আসতে হবে, এবং দ্যাট নিডস টু বি dealt with a good time and what should I say, যে আপনাকে যথেষ্ট দক্ষতার সাথে সেই জিনিসগুলো সম্পর্কে মানে জ্ঞান লাভ এবং দক্ষতা অর্জন করতে হবে। আমি দেখি যে কি ইস্যুজ অ্যারাইজ করতে পারে যখন আমি কিনা এই ধরনের একটা কাজ করতে চাই। সবচেয়ে বড় যেটা আমরা সবসময় বলি নলেজ, এটা তো লাগবেই যেহেতু চিকিৎসক এবং চিকিৎসা বিদ্যা নিয়ে আমরা কাজ করব। বাট মোর ইম্পর্টেন্টলি ইউ নিড টু হ্যাভ সাম সার্টেন স্কিলস। সেটা হতে পারে একটা সেলাই দেয়া, হতে পারে একটা ড্রেসিং করা, হতে পারে একটা বিপি চেক করা, হতে পারে একটা ইনসুলিন দেয়া, একটা ইনজেকশন দেয়া। বাট ইউ উইল সি দেয়ার আর সো মেনি আদার স্কিলস। বাট আমরা আরও গুরুত্ব দিয়ে দেখবো যে বেশ কিছু সফট স্কিল আছে, যেমন ডিসিশন মেকিং, দিস ইজ এ ভেরি গুড স্কিল, লিডারশিপ ম্যানেজমেন্ট, দিস অল আর সফট স্কিলস। বাট আমার মনে হয় যে যখন আপনি আপনার জিপি সেন্টারকে একটা প্রাতিষ্ঠানিক রূপ দিবেন তখন এই সফট স্কিলগুলো বেশ বড় রোল প্লে করবে। কাজে আমি এগুলোকে আলাদাভাবে মেনশন করতে চাই, এবং আমি মনে করি আপনাদের যারা এই কোর্সে অংশগ্রহণ করেছেন তারা এই পার্টিকুলার পয়েন্টসগুলো নিয়ে আলাদাভাবে চিন্তা করবেন। কেবলমাত্র আপনারা আপনাদের নলেজ নিয়ে বাগড়ম্বর করবেন না। হ্যাঁ, স্কিলস তো কিছু আমাদের বিং এন এমবিবিএস ডক্টর আছেই, বাট আমাদের নতুন করে কিছু স্কিল অর্জন করতে হবে। বাট আমি মোস্ট ইম্পর্টেন্টলি আই উইল ফোকাস অন দিজ সফট স্কিলস অ্যান্ড দেন এক্সপেরিয়েন্স। অনেক কিছুই আছে, আপনারা জানেন যে এক্সপেরিয়েন্স আমরা এটা তো মানে নো ওয়ান উইল গিভ আস দ্যাট ইন আ প্যাকেজ ফর্ম, উইল হ্যাভ টু রাদার গেইন ইট থ্রু আওয়ার জার্নি। কাজে you'll have to spend time, you'll have to look around you so that you can have some good experience to deal your patients. And that's a pretty long journey, but the first thing is that you will have to start somewhere, and then you just start gathering those experiences eventually. So this is important. And let us talk about the first thing, three things. Knowledge. আপনাকে জানতে হবে যে আমরা যেহেতু আজকে সার্জারি নিয়ে কথা বলবো, তাহলে আমি সেই প্রেক্ষিতে বলছি আপনাকে আগে জানতে হবে যে জিপি সেটআপে সার্জিক্যাল ডিজিজের স্কোপ কতটুকু সার্ভ করার পেশেন্টদেরকে, অ্যান্ড দেন হোয়াট উইল বি ইউর অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট দোজ সার্জিক্যাল পেশেন্টস। অ্যান্ড দেন স্কিলস, আপনাকে জানতে হবে যে হোয়াট আর দ্য স্কিলস রিকোয়ার্ড টু ডু জেনারেল সার্জিক্যাল প্র্যাকটিস। আপনাকে জেনেই বসতে হবে, আপনি বসে দেন ইউ উইল নট বি এবল টু গ্যাদার দোজ স্কিলস। রাদার আপনাকে আগে স্কিলসগুলো জেনে নিতে হবে, আপনাকে দক্ষ হতে হবে, দেন আপনাকে সেটআপে যেতে হবে। অ্যান্ড সেকেন্ড থিং, হোয়াট আর দ্য টুলস রিকোয়ার্ড টু অ্যাকমপ্লিশ দোজ।
যে স্কিলগুলো আপনি মানে আপনার জিপি সেটআপে দেখানোর সুযোগ আপনি মনে করছেন যেগুলো আমি এখানে লাগবে, আপনাকে এটাও জানতে হবে ওই স্কিলসগুলো কমপ্লিট করতে কি কি টুলস আপনার রিকোয়ার্ড, কাজে ওই সেটআপগুলো আপনার জিপি সেন্টারে রাখতে হবে। অ্যান্ড দেন এক্সপেরিয়েন্স উইচ ইজ মাচ মোর ভ্যালুয়েবল, আপনাকে বুঝতে হবে যে কোন ধরনের এক্সপেরিয়েন্সগুলো আপনার অর্জন করা উচিত, এবং আপনাকে এটাও বুঝতে হবে হাউ মাচ এক্সপেরিয়েন্স ডু উই নিড টু স্টার্ট। টু বি অনেস্ট, লাস্ট প্রশ্ন যেটা, যে কতটুকু অভিজ্ঞতা হলে আমরা শুরু করতে পারি, অনেকের অনেক উত্তর থাকতে পারে। আমি নিজে যেহেতু একটি জিপি সেন্টার চালাই, আমার যেটা মনে হয় যে আপনি যেহেতু একজন এমবিবিএস ডক্টর হয়েছেন, ইন্টার্নশিপ করেছেন, আপনি দ্য মোমেন্ট ইউ থিঙ্ক ইউ আর কনভিন্স যে আপনি স্টার্ট করবেন, ইউ ক্যান জাস্ট স্টার্ট ইট। ঠিক আছে, হতে পারে সে এক্সপিরিয়েন্সের ঝুলিটা খুব ছোট, বাট আমার মনে হয় যে আপনি যত আর্লি স্টার্ট করবেন আপনার এক্সপিরিয়েন্স গ্যাদারিংয়ের সময়টা তত বেশি হবে, অ্যান্ড দেন ইউ লার্ন মাচ মোর থিংস দ্যান স্টার্টিং ইট ইন এ ডিলেড টাইম। সো I will rather suggest that start from the very beginning. If you are convinced enough, start from the very beginning. Okay, so let us talk about knowledge aspect, যে কি স্কোপ সার্জিক্যাল ডিজিজ নিয়ে যেহেতু আমরা কথা বলবো আজকে। You see these are the different systems, human body systems, এবং interestingly none of the systems you know are exempted from surgical problem. ঠিক আছে, কাজেই আপনাকে প্রত্যেকটি সিস্টেমেরই কিছু না কিছু সার্জিক্যাল প্রবলেম আছে, সার্জিক্যাল ডিজিজ রয়েছে, উপসর্গ রয়েছে, এবং পেশেন্টরা যখন আপনি জেনারেল প্র্যাকটিসে বসবেন, যে কোনো সিস্টেমের রুগী, যে কোনো বয়সের রুগী আপনার কাছে এই প্রবলেমগুলো আসতে পারে। কাজেই অনেকে বলেন হয়তো যে জিপি সেটআপে সার্জারির খুব একটা দরকার নাই, বাট আমি উইথ ডিউ রেসপেক্ট আমি ডিফার করি। এই জন্য আমার মনে হয় যে প্রত্যেকটি সিস্টেমের সাথেই যেহেতু সার্জিক্যাল ডিজিজের সম্পৃক্ততা আছে, কাজেই প্রত্যেকটি আপনি যখন একজন রুগী আসবে, দেয়ার ইজ এভরি পসিবিলিটি যে উনি একজন সার্জিক্যাল পেশেন্ট এবং ওনার সার্জিক্যাল কোনো প্রবলেম আছে। কাজেই এমন না যে না আমি সার্জারিটুকু জানবো না, আমি রেসপিরেটরি জানবো, আমি কার্ডিয়াক জানবো, আমি গাইনি জানবো, তাহলেই হয়ে যাবে। ব্যাপারটা এরকম না, প্রত্যেকটি স্পেশালিটি আপনার জন্য ইম্পর্টেন্ট, এবং প্রত্যেকটি স্পেশালিটি সম্পর্কে আপনার একটা মোটামুটি সাউন্ড নলেজ দরকার। অ্যান্ড দেন যেটা বলছিলাম যে নলেজ হলেই তো হবে না, সেটাকে ম্যানেজ করতে মানে অ্যাপ্লিকেশন করতে জানতে হবে। এবং আপনাকে আমরা যেটা বলি যে জিপি সেটআপে মূলত আমরা চিন্তা করি যে আমাদের অ্যাপ্রোচটা কেমন হবে, কারণ জিপি সেন্টারে আপনি সব কিছু করে ফেলতে পারবেন তা কিন্তু নয়, কিন্তু আপনার অ্যাপ্রোচটা যদি ঠিক থাকে তাহলে আপনি পেশেন্ট ম্যানেজমেন্টে ভুল করার সম্ভাবনা কম থাকবে। এবং আমরা চাই যে যেটা বলছিলাম যে 90 to 95% পেশেন্ট তো সাধারণ সমস্যা নিয়ে আছে আমাদের কাছে, যেগুলো একটা জিপি সেটআপেই সলভ করা সম্ভব, কিন্তু ওই যে 5% রুগী আছে যাদের স্পেশালিটি কেয়ার দরকার, বিশেষ কেয়ার দরকার, তাদেরকে যেন আমরা মিস না করি, তাদেরকে যেন আমরা ভুল ট্রিটমেন্ট না করি, সেই জন্য আপনাকে এই অ্যাপ্রোচ অফ ম্যানেজমেন্ট জানতে হবে। সো লেট আস সি হাউ উইল ম্যানেজ দোজ পেশেন্ট। দিস ইজ মাই স্টেপস। You can have your own steps, but you see, আপনি যখন একজন রুগী আসে, the first question you should have যে এই যে পেশেন্টটা আমার চেম্বারে এসেছেন উনি কি একজন ইমার্জেন্সি পেশেন্ট নাকি উনি একজন রুটিন ওপিডি মানে কেস। So if it is a emergency patient, then your approach will be different, something very prompt, something very comprehensive. But if it is a routine patient, then you can take some time. You can buy some time to manage your case. So first thing, whether it's an emergency or routine patient, and then whether this problem is a medical problem or surgical problem. আপনাকে সেটা কিছু রোগীর সাথে কিছু কথা বলে বা হিস্ট্রি নিয়ে বুঝে ফেলতে হবে যে উনি যে প্রবলেমে সাফার করছেন এটা কি মেডিকেল প্রবলেম, ওষুধেই কাজ সারবে, নাকি ওনার সার্জারির প্রয়োজন আছে, সেটা আপনাকে ইনিশিয়াল অ্যাসেসমেন্টে একটু আইডিয়া পেতে হবে। অ্যান্ড ইফ দ্যাট ইজ সো, আপনাকে জানতে হবে যে যদি এটা সার্জিক্যালি হয় তাহলে রুগীটার কি ইমিডিয়েট কোনো ইন্টারভেনশন দরকার আছে কিনা, নাকি উই উইল হ্যাভ সাম টাইম টু ফার্দার ডায়াগনোজ, তাকে পরীক্ষা নিরীক্ষা করা, সময় দেওয়া, অপারেশনের জন্য ডেট ফিক্স করার জন্য আমরা কিছু সময় পাবো কিনা। সো আমরা মনে করছি যে সার্জারি পেশেন্টগুলো নিয়ে যেহেতু আমি আজকে কথা বলবো, মানে এই তিনটা প্রশ্ন যদি আপনি নিজেকে করেন প্রত্যেকটি পেশেন্ট যখন আসে,
তাহলে সার্জারির যে পেশেন্টগুলো যাদের সার্জারি দরকার আছে বা সার্জিক্যাল প্রবলেম, আমার মনে হয় যে তাদের এসকেপ করার সুযোগ খুব কম থাকবে। আপনি জানবেন তার ইমার্জেন্সি নাকি রুটিন, আপনি জানবেন এটা মেডিকেল না সার্জিক্যাল, আপনি জানবেন যে পেশেন্টের ওয়েদার এখনই ইন্টারভেনশন দরকার নাকি আপনি আস্তে ধীরে তার জন্য সার্জিক্যাল ইন্টারভেনশন প্রিপেয়ার করতে পারবেন। ওকে, সো লেটস টক অ্যাবাউট স্কিলস। খুব বড় যে স্কিল লাগবে তা না, আমরা একটু ছবিটা একটু দেখি যে কী কী স্কিল লাগতে পারে। যেমন আপনাকে সেলাই দেওয়া জানতে হবে, অ্যান্ড বিং অ্যান MBBS ডক্টর, আমরা সবাই তো সেলাই দিয়েছি আমাদের ইন্টার্ন লাইফে, ইভেন MBBS লাইফে। কাজে আমি ধরে নিচ্ছি যে আপনারা সবাই জানেন, বাট অনেকে হয়তো অনেক কারণে এগুলো ভুলে গেছেন প্র্যাকটিসের অভাবে। কাজে আপনি যখন জিপি সেট আপ করতে যাবেন, আপনাকে ইউল হ্যাভ টু নো স্টিচিং, নটিং, টাইং, এগুলো আপনাকে জানতে হবে। আপনাকে গ্লোভিং, গ্রাউন্ডিং এগুলো জানতে হবে, স্ক্রাবিং জানতে হবে। বিকজ অনেকে যারা মনে করেন যে আমরা মেডিসিনে পড়ি আমরা এগুলো লাগবে না, জিপি কিন্তু মানে ইটস নট ভেরি মাচ ডিফাইন্ড উইথ ফর দ্য মেডিকেল পিপল, যে না আমি রুগীকে ধরবো না, আমি রুগীকে সেলাই দিব না। আপনাকে পরিস্থিতি এমন হবে যখন আপনাকে সব ধরনের কাজই করতে হবে। আপনাকে একটা এনজি দিতে হতে পারে, আপনাকে একটা ক্যাথেটার আপনার জিপি সেন্টার করতে হতে পারে, আপনাকে সেলাই দেওয়ার কথা বলছি, হ্যাঁ, আপনাকে একটা ক্যানুলেশন করার কথা বলছি, এগুলো আপনাকেই দায়িত্ব নিয়ে করতে হবে অথবা আপনাকে সুপারভাইজ করতে হবে। কাজে এই স্কিলগুলো আপনাকে জানতে হবে। এবং অনেক ধরনের সার্জিক্যাল ইনস্ট্রুমেন্ট আছে, যারা ইএনটি নিয়ে কাজ করেন তাদের তো নিজস্ব ইনস্ট্রুমেন্ট থাকে, বাট একজন জিপি যিনি করেন তার কিন্তু বেশ কিছু ইনস্ট্রুমেন্টস তার থাকতে হবে, এবং সেগুলোকে কিভাবে ইউটিলাইজ করা যায়, স্টেরিলাইজ করা যায়, মেনটেন করা যায়, সেগুলো তাকে জানতে হবে। অ্যান্ড দেন যেটা বলছিলাম যে যদি আমরা ওই স্কিলগুলো অর্জন করতে চাই কি কি লাগতে পারে, দিস আর দ্য আই মিন সাম পিকচার্স, যে এই জিনিসগুলো আমাদেরকে রাখতে হবে আমাদের জিপি সেট আপে। দেয়ার আর সাম আদার থিংস। কাজে আমার মনে হয় যে ইভেনচুয়ালি আপনারা জেনে যাবেন যে কি কি। আপনি এটা ডিপেন্ড করবে যে আপনি কতটুকু সেবা দিতে চান। আপনি আপনার জিপি সেন্টারে কিন্তু একটা মানে পোর্টেবল আল্ট্রাসাউন্ড মেশিন রাখতে পারেন, আপনি একটা পালস অক্সিমিটার রাখতে পারেন, আপনি একটা নেবুলাইজার রাখতে পারেন। কাজে এই সব কিছু কিন্তু আপনার জিপি সেন্টারের মধ্যে সম্ভব। কাজে এই জিনিসগুলো আপনাকে তখন প্ল্যান করতে হবে অ্যাকর্ডিংলি।